অন্তর্বর্তীকালে সরকারের যে সময় গেল, এখানে প্রত্যাশার মাত্রাটাও প্রচণ্ড। কারণ আপনার 2023-এ 2023 ধরে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটা ছিল মূলত রাজনৈতিক প্রত্যাশা, যে একেবারেই ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে একটা সরকার 15 বছর ধরে বসে আছে, যে প্রতিযোগিতামূলক এবং সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করে একটা সরকার যেন হয়, সেই আকাঙ্ক্ষাটা 2023-এ ছিল। 24-এ এই যে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সেই আকাঙ্ক্ষা তো ছিলই, তার সাথে বাড়তি আরও আকাঙ্ক্ষা জোর হয়েছিল যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। এই যে অনেকগুলো আমাদের যে কাঠামোগত সমস্যা, মানবাধিকারের যে দুর্বল অবস্থা, রাষ্ট্র ক্ষমতার সামনে নাগরিকদের অসহায়ত্ব, এই যে নাগরিকরা এক ধরনের সার্বিকভাবে ক্ষমতাসীন গোষ্ঠীগুলোর সামনে অসহায় এবং অপমানিত জনগণ, এইগুলোরও পরিবর্তন দরকার। সুতরাং বড় ধরনের একটা আকাঙ্ক্ষার মাত্রাটা অনেক বড়। এবং একই সাথে এটাও সত্য কথা, আছে অর্থনৈতিক কষ্টেরও একটা বিশাল ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা ছিল, আবার সাধারণ মানুষ পর্যায়ে অর্থনৈতিক কষ্ট একটা বড় বিষয় ছিল। তো সেখানে 4-5 মাসে অন্তর্বর্তীকালীন সরকার, আমার যদি প্রাথমিক একটা মূল্যায়ন করতে হয়, কারণ রাতারাতি অনেক কিছু করা সম্ভব নয়, সেটা সবাই বুঝে। কিন্তু যেটা মানুষ হয়তো চায় যে সঠিক চেষ্টাটা হচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি মানুষের চাওয়াটা। সঠিক চেষ্টা হচ্ছে এবং যে ফলগুলো আনা সম্ভব সেগুলো যেন ঘরে আসে। মানুষের এক ধরনের উপলব্ধি একটা জন্মেছে যে সঠিক চেষ্টাগুলোর ঘাটতিগুলো কোথায়। সেখানে আমি যেটা দেখব যে অর্থনীতির বিষয়টা চেষ্টা চলছে, অর্থনীতিকে ঠিক করে, কিন্তু ওই যে সাধারণ মানুষ পর্যায়ের যে অর্থনৈতিক কষ্টের জায়গাটা, ওটা কিন্তু তেমন কোনো ওখানে পরিবর্তন আনা সম্ভব হয়নি। মানে আমরা দেখছি না এখনো। টিসিবির লাইনগুলো দেখলেই বোঝা যায় যে মানুষ কেমন কষ্টের মধ্যে আছে। অন্তর্বর্তীকালীন সময়ে 5 মাসে একটা বিষয় দেখা গেছে, তারা সেই অর্থে ব্যক্তি খাতের যে ব্যবসায়ী মহল, অর্থনীতি যারা চালান, তাদের সাথে সম্পৃক্ততা, তাদের সাথে এঙ্গেজমেন্টটা কম হয়েছে, যার ফলে এই যে অর্থনৈতিক কষ্টের জায়গাগুলো আরও কিভাবে দ্রুত সমাধান করা যায়, সেই পরামর্শগুলো তো এদের থেকে আসতে হবে। যারা, এটা তো সরকারি আমলারা এটা ঠিক করবে না, এটা করবে যারা অর্থনীতিতে অংশগ্রহণ করেন, যারা ইকোনমিক অ্যাক্টার্স, তারাই করে। তাদের সাথে যোগাযোগ, এঙ্গেজমেন্ট একটা সুস্পষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। এটা একটা, আমি বলবো, একটা চিন্তার বিষয়। যেমন নির্বাচন, জনপ্রশাসন সংস্কার, বিচার ব্যবস্থা, এগুলোর জন্য রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ বলি, অন্যান্য সামাজিক শক্তি, এদের সাথে এক ধরনের কেতাবি আলোচনাটা হচ্ছে, কিন্তু আরও খোলামেলা আলোচনা প্রয়োজন ছিল। মানুষ তো খোলামেলা আলোচনার আবহ থাকলে মানুষ আসল কথাটা বলে, না হলে তারাও কেতাবি আলোচনায় কেতাবি কথাই বলবে, এবং তারা হয়তো সেই হিসাবে পুরোপুরি বক্তব্যটা দিতে হয়তো অতটা উৎসাহী হয় না। সো এখানেও একটা বড় ইস্যু আছে, যে আমরা যেটা দেখতে পেলাম যে বাট এটা এখনো দেখার বিষয় আছে। তারা সময় বাড়িয়েছে সংস্কার কমিশনের, সেটা দেখা যাক তারা কি করে। এখানে এই মুহূর্তে মূল্যায়নের চেয়ে আমি বলবো যে দেখি আমরা কি হচ্ছে, কিন্তু তাদের পদ্ধতিগত স্টাইলটা সেই খোলামেলা আলোচনার দিকে যায়নি, অ্যাকচুয়ালি এতটুকু বলা যায়। দুটা পরিসংখ্যান দেখেন। একটি হচ্ছে যে অনেক প্রশাসনিক যারা জড়িত, তারা অনেকে বলছেন তারা বঞ্চিত ছিলেন 15 বছর। সো বঞ্চিত কর্মকর্তার তালিকাটা দ্রুত হয়ে গেল, 1000 কতজন যেন।
কিন্তু এই পরিবর্তনটা যারা নিয়ে এসছে ছাত্র জনতা, তাদের আহতদের তালিকাটা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। এই বৈপরীত্যটা একটা আস্থার সংকট তৈরি করেছে। তাহলে অগ্রাধিকার কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কারা বেশি প্রাধান্য পাচ্ছে? এই যে পদবঞ্চিত বলে কর্মকর্তারা যেই ধরনের খুব দ্রুত সব সুযোগ সুবিধা নিয়েছেন, কিন্তু আহত ছাত্র জনতার যারা আহত সদস্য, তারা এখনো সে আমলাতান্ত্রিকভাবে তারা আহত কিনা সেটা প্রুফ করতে হচ্ছে। কাগজ যাচাই বাছাই শব্দগুলো শুনতে পাচ্ছে, এগুলো অত্যন্ত আমলাতান্ত্রিক শব্দ। এইখানে আমার মনে হচ্ছে একটা ঘাটতির সমস্যা আছে। জুলাই অগাস্টে, বিশেষ করে অগাস্টে এক ধরনের ঐক্যের একটা মুড, খুব শক্তিশালী একটা মুড তৈরি হয়েছিল। সবাই একত্রিতভাবে কিছু করতে চায়, সবাই চায় যে বাংলাদেশটাকে পরিবর্তন যেন হয়, তারা অংশগ্রহণও করতে চায় ইত্যাদি। সেখানে ওই ওই ঐক্যের মুডটা অনেকটা হয়েছে, অনেকটা ফাটল দেখা যাচ্ছে। ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মত থাকাটা কিন্তু কোনো সমস্যা নয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মাত্রা অনেকগুলো। একটি হচ্ছে যে রুটিন ওয়ার্ক, মন্ত্রণালয়গুলো তো চলতে হবে প্রত্যেক দিন, সেই রুটিন ওয়ার্কটা করতে হবে। একটি হচ্ছে যে এই রোড ম্যাপগুলো তৈরি করা, রাজনৈতিক মোড় রোড ম্যাপ, সংস্কারের রোড ম্যাপ, নির্বাচনের রোড ম্যাপ, এগুলো তৈরি করা। আর তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সবার মধ্যে ঐক্যের যে মুড, এই ঐক্যের বিষয়টাকে যেন সংহত করা যেতে পারে। ওই জায়গায়ও কিছু ঘাটতি, এই মোটামুটি এই যে ঐক্যকে সংহত করার যে বিষয়টা, সেখানে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। সো বাট যেটা বললাম, এগুলো সবই চ্যালেঞ্জের বিষয়, এবং নির্মোহভাবে একই সাথে আমাদেরকে ওনার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে তো একটা বড় ধরনের দায়িত্ব দিয়েছে জাতি অ্যাকচুয়ালি, কিন্তু এই নির্মোহ বিশ্লেষণগুলো করে যেতে হবে, কারণ চলার পথটায় আমাদের ওনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, কিন্তু তারাও জবাবদিহিতার ঊর্ধ্বে নয় তাদের কর্মকাণ্ডের জন্য। মানে তারা যে এখানে কর্মকাণ্ড বলতে বোঝাচ্ছি যে তারা যেই ফলাফলগুলো নিয়ে আসা দরকার, সেখানে কতটুকু সক্ষমতা দেখাচ্ছেন সেই বিষয়টা দেখা দরকার। আর মানুষ সমর্থন, এই পরিবর্তনের কাজগুলোকে সমর্থন করতে পুরোপুরি প্রস্তুত আছে এবং আছে, কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের সক্ষমতার একটা পরীক্ষাও এখন চলছে। আমি কিছু সংস্কারের জন্য কিছু কমিশন বানিয়েছি, এটা একটা কাজ, কিন্তু সংস্কারের কাজে হাত দেওয়া এটা একটা আলাদা কাজ। যেমন শিক্ষায় অনেক সংস্কার দরকার, সেগুলোর জন্য যখন বলি সংস্কারের কাজ, তখন বলতে হবে যে আমাদের এখানে প্রতিষ্ঠানগুলো আরো জোরালোভাবে সচল হলো কিনা, যে আমলাতান্ত্রিক একটা বোঝা সার্বিকভাবে শিক্ষা অঙ্গনের উপর আছে, সেটা কতটুকু মুক্ত হলো শিক্ষাঙ্গন। যে এই যে নানা ধরনের চাপ তৈরি হয় বিভিন্ন মহল থেকে শিক্ষার বিষয়গুলো নিয়ে, শিক্ষার কারিকুলাম কীরকম হবে ইত্যাদি ইত্যাদি, শিক্ষার অঙ্গনগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কিনা, সেখানে এখনও তো দেখা যাচ্ছে কে দোষ করেছিল, দোষ করে নাই, সেই আবহাওয়া এখনও চলছে। তো আপনি যখন প্রশ্ন করছেন যে সংস্কার কাজে হাত দিয়েছেন, কিন্তু এখন ওই প্রশ্নটা তুলতে হচ্ছে যে সংস্কারের কোন কাজে হাত দিয়েছেন, সেগুলো এখন দৃশ্যমান হওয়া দরকার। সংস্কারের একটা কাজ করেছেন যে কিছু রিফর্ম কমিশন বানিয়েছেন সংস্কারের, সেই জন্য সংস্কারের বিষয়ের আলোচনাটার একটা এটার একটা কি বলা যায়, এটাকে আনপ্যাক করা দরকার। কারণ সংস্কার শব্দটা এমন বলে হচ্ছে যে এটা দিয়েই অটোমেটিকলি সবাই বুঝে যাচ্ছে সংস্কার বলতে কি বুঝছে, কিন্তু আসলে সেটা নয়। সংস্কারের মধ্যে অ্যাটলিস্ট 3টে স্তর দেখা যাচ্ছে। একটি স্তর হচ্ছে যে কাঠামোগত কিছু আইনগত পরিবর্তনের প্রয়োজন আছে। যেমন আপনার স্থানীয় সরকারের নির্বাচন 2014-তে দলীয় প্রতীকে করার ফলে সাংঘাতিক ক্ষতি হয়েছে। এই সংস্কারটা
করা হয়েছে কিনা, এটা এখনও করা হয়নি। এটা কিন্তু কোনো রিফর্ম কমিশনের জন্য ওয়েট করতে হচ্ছে না, এটা এখনই করে ফেলা যায়। সো কিছু সংস্কার হচ্ছে কাঠামোগত আইনগত পরিবর্তনের বিষয়, কিছু সংস্কার হচ্ছে মানসিক মাইন্ডসেট চেঞ্জ বিষয়। বিশেষ করে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির কিছু অনৈতিক চাপের জায়গা তৈরি হয়, অনেক গোষ্ঠী আছে, সেই জায়গার পরিবর্তনগুলো কিছুটা কাঠামোগত আইনগত পরিবর্তন সংস্কারের মাধ্যমে করতে হবে। মানসিক পরিবর্তনের একটা বিষয় আছে। কিছু সংস্কার আছে ওটা কিন্তু চলমান, প্রশাসনিক এবং রাষ্ট্রীয় ক্ষমতা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে এখনই সেই সংস্থাগুলো করা যায়। যেমন কিছু করেছেন ওনারা, এই যে ব্যাংকিং সেক্টরে কিছু পরিবর্তন এনেছেন। মূলত পরিবর্তনটা কিছু লোককে সরানো হয়েছে, কিছু নতুন লোককে দেয়া হয়েছে। তো সংস্কার কাজে হাত দিয়েছে আপনি যখন বললেন, তখন ওই বিষয়গুলো এখন 2025-এ আলোচনার ধরনটা হচ্ছে কোন সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলছি। সংস্কার এই শব্দটার মধ্যে অটোমেটিক কেউ বুঝছে না যে এটা মানে কি হচ্ছে, এটার পেছনে কোন কথাটা আমরা বলছি। ওই খোলাসা করার যে বিষয়টা, সংস্কারের বিষয়টা খোলাসা করা, কোন সংস্কারের কথা আমরা বলছি, এটার জন্য কি রিফর্ম কমিশনের জন্য রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে, নাকি যে রাষ্ট্রীয় প্রশাসনিক ক্ষমতা আছে সেটা সঠিকভাবে ব্যবহার করে এখনই পরিবর্তন করা দরকার। আর কিছু হচ্ছে কিছু এক অর্থে সে সমাজের যে মতগুলো বিভিন্ন একটা ঐক্যমত তৈরি করা, যে জায়গায় রাজনৈতিক সংস্কৃতির বেশ কিছু পরিবর্তন হতে পারে। আইনগত সংস্কারের বিষয় আছে, সেগুলো বুঝলাম যে যেমন দ্বিকক্ষ পার্লামেন্ট হবে কিনা ইত্যাদিতে, এগুলো তো আলোচনার বিষয়, এগুলো সময় লাগবে এটা নিয়ে। এবং হয়তো নির্বাচিত সংস্কারের এটা সরকারের এটা করতে হতো, অথবা তারা যদি রাজনৈতিক দল আগে থেকে রাজি হয় সেটা এখনই হতে পারে। তো ওই জন্য আমি যেটা বলবো যে আপনাদের কোন সংস্কারের কাজে হাত দিয়েছি সেটার খোলাসা করাটা অ্যাকচুয়ালি জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটাও প্রথমে জানা দরকার, কোথায় ঘাটতিগুলো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তো অন্যতম একটা আইনশৃঙ্খলার, তারা চালু করা যায়নি। এখন কিভাবে তারা চালু করা যেতে পারে সেই জায়গায় খুব জোরালো দৃশ্যমান পদক্ষেপগুলো দেখা যাচ্ছে না, সেখানে অনেক কিছু করার আছে। সো এটা একটা অন্যতম কাজ পুলিশের সাথে, এবং যেখানে যারা দোষী তাদেরকে সঠিক তাদেরকে এক ধরনের শাস্তির প্রক্রিয়ায় নিয়ে এসে আপনার যারা সার্বিকভাবে বাহিনীটাকে সচল করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এখানে হয়নি, সেই জন্যই দেখা যাচ্ছে এই আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নগুলো জাগছে। 2 নম্বর হচ্ছে যে খুবই জোরালো রাজনৈতিক মেসেজ দরকার, কারণ এই দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি এগুলোর যদ্দূর আমরা শুনি যে এগুলো কিন্তু সেই অর্থে হয়তো নতুন নতুন অ্যাক্টর আসছে, কিন্তু এক ধরনের বাস্তবতা বিরাজ করছে। তো ওখানে একটা জোরালো মেসেজ দেওয়া দরকার যে এইখানে রাজনৈতিক দলগুলোকেও আস্থার মধ্যে নিয়ে এসে তাদের যে তৃণমূল পর্যায়ে যারা আছেন, কর্মী বাহিনী ইত্যাদি আছেন, তারা যেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হন, সেই ধরনের জোরালো মেসেজ দেওয়ার একটা বিষয় আছে। এবং যেটা আমি আবারও বলছি যে মানুষকেও আস্থার মধ্যে নিয়ে এসে যে কমিউনিটি পর্যায়ে, যেমন স্থানীয় সরকার একেবারেই সচল নাই, স্থানীয় সরকার পুলিশকে যেমন সচল করা দরকার, স্থানীয় সরকারকে সচল করা দরকার। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যদি আমি আইন শৃঙ্খলাকে ঠিক করতে চাই। আর একই সাথে যেটা বললাম, রাজনৈতিক দল বলি অন্যান্য সামাজিক শক্তিগুলোকেও বড় মেসেজ দেওয়া দরকার যে তারা এই যে আইন শৃঙ্খলার এক ধরনের আইনি এবং প্রশাসনিক দায়িত্ব আছে, কিন্তু এগুলো নিশ্চিত করার সামাজিক দায়িত্ব আছে কমিউনিটি পর্যায়ে। সেখানে সুস্পষ্ট করণীয়গুলো কিন্তু সুস্পষ্ট, পুলিশ স্থানীয় সরকার দুটাকে সচল করতে হবে, এখনও ওগুলো সচল নেই। দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ তো অনেকগুলো মাত্রায়, কিন্তু আমি একটা মাত্রা হচ্ছে যে সামষ্টিক অর্থনীতির সূচকগুলো খুবই দুর্নীতি, যে 15 বছরের স্বৈরশাসনে
দুর্নীতি যেভাবে হয়েছে এবং প্রাতিষ্ঠানিক প্রতিটা প্রতিষ্ঠানের যে মানের যে ধস নেমেছিল এবং এখনও প্রক্রিয়াগত অনেক সমস্যা আছে। সো একটা চ্যালেঞ্জ হচ্ছে ওই যে সামষ্টিক অর্থনীতির সূচকগুলোকে এক ধরনের স্থিতিশীল রাখা। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অর্থনীতি ঠিক করার কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে পরিবার পর্যায়ে অর্থনৈতিক কষ্টের জায়গাগুলোকে কিভাবে একটু সেখানে স্বস্তি দেওয়া যায়, সেগুলো আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে। কিন্তু সেখানে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে অর্থনীতির চাকাটাকে আরও বেগবান করতে হবে। সো অর্থনীতি ঠিক করার জন্য অর্থনীতির কর্মকাণ্ডর পরিধিটা বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান তৈরির কাজগুলো প্রকল্প বন্ধ। এখন আমাদের এক ধরনের যদি ওই বলে না যে মানে আমরা সমস্যা বাঁচতে গিয়ে পুরোটাই হয়ে গেল, কিছু সবই স্থবির হয়ে পড়ল, এই ধরনের একটা বাস্তবতা যদি হয়, প্রকল্পের এক ধরনের স্থবিরতা হয়ে গেল, কর্মকাণ্ডের স্থবিরতা হয়ে গেল, যারা অর্থনীতির চাকা ঘোরাতে পারবেন তারা এক ধরনের ওয়েট অ্যান্ড সি এই ধরনের একটা মানসিকতায় ঢুকে পড়লেন, কারণ আইন শৃঙ্খলতা ঠিক নয়, তাদের সাথে আলাপ হচ্ছে না। সো এই জায়গাটাও ঠিক করাটা অত্যন্ত জরুরি অর্থনীতির। বাট এর সাথে আরও একটি স্তর খুবই জরুরি, কারণ বাংলাদেশকে আরও প্রস্তুত করার বিষয় আছে তার ভবিষ্যৎ। একটা তো এই মুহূর্তের স্থিতিশীলতা, আরেকটা হচ্ছে অর্থনৈতিক কষ্ট কমানো, তৃতীয় হচ্ছে বাংলাদেশের যে ভবিষ্যৎ অর্থনীতির যে বেগবান করার যে নতুন প্রবৃত্তির চালক আবিষ্কার করা দরকার। সেখানে এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের কী ধরনের বিষয় আমাদের ধর্তব্যের মধ্যে নিয়ে আসা উচিত, বৈশ্বিক অর্থনীতিতে আমরা কিভাবে আমাদের পদচারণাগুলো ঠিক করব, এই পর্যায়েও চিন্তা করতে হবে। তো অর্থনীতি করার জন্য এই তিনটা পর্যায়ে কিন্তু কাজ করাটা খুব জরুরি। একটা বিষয় দেখেছি যে সামষ্টিক সূচকগুলো ঠিক করার বিষয়ে কিছুটা মনোযোগ দিয়েছেন অন্তর্বর্তী, কিন্তু অন্য দুটো স্তরে সেই জোরালো পদক্ষেপগুলো খুব বড় ধরনের ঘাটতি দেখতে পাচ্ছি। আমদানি শুল্ক একটা ইনস্ট্রুমেন্ট, আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো ব্যবহার করা দরকার। পণ্যের দুটো আছে, একটা হচ্ছে সাপ্লাই চেইনগুলো ঠিক আছে কিনা, আর 2 নম্বর হচ্ছে যে এই দ্রব্যমূল্য যেই পণ্যের যে মূল্যগুলো, এগুলোর উপর বাজার নিয়ন্ত্রণ, এই জায়গার বাস্তবতা কেমন। এখানে দেখা যাচ্ছে যে যে আমরা যেটা বলি অলিগার্কিক নিয়ন্ত্রণ বাজারের উপর, সেই জায়গায় কার্যকরভাবে ওটাকে খুব একটা মোকাবেলা করা যায়নি। এখন একটা প্রবণতা বাদ দেওয়া উচিত যে সার্বিকভাবে আমি পুরো ব্যক্তিখাতকে বললাম এরা সবাই হচ্ছে যে দোষী, এরা হচ্ছে সবাই অলিগার্ক নয়। মানে বাস্তবতা হচ্ছে লক্ষ লক্ষ অ্যাকচুয়ালি সাধারণ ইকোনমিক অ্যাক্টর আছে এবং যারা কাজ করে যাচ্ছেন অর্থনীতির কর্মকাণ্ডে। সো এই যে বাজার নিয়ন্ত্রণের যে বিষয়টা, এটা কিন্তু প্রশাসনিকভাবে এটা কোনো সময় নিয়ন্ত্রণ করা যাবে না, হম্বিতম্বি করলেও কিছু এসে যায় না এটা ইয়েতে। সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে, আবার খুব কৌশলী এবং যেটা বলা যায় যে মাঠ তথ্য নিবিড়ভাবে জোগাড় করা এবং সেই ভিত্তিতে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা, এইভাবে অনেক বেশি উদ্যোগী হওয়া দরকার। এইখানেও নজর দেওয়াটা খুব জরুরি। আর সরকারের করণীয় অনেক কিছু। প্রথম কথা হচ্ছে সিন্ডিকেট ভাঙা, এই বিষয়টা এটাও খোলাসা করা দরকার। এটা কিভাবে, মানে সিন্ডিকেট তো একটা শব্দ, এটা তো এমন না যে আমি চিনতে পারবো কিন্তু এটা সত্য যে সিন্ডিকেট যেই কারণে খুব পপুলার একটা শব্দ হয়েছে, কারণ মানুষ দেখেছে যে কিছু মুষ্টিমেয় কয়েকজন নানাভাবে নিয়ন্ত্রণ করেন অনেক কিছু, সেই জন্য। কিন্তু এখানে সিন্ডিকেট বা ওই সংস্কারের কথা আগে যেমন বলেছিলাম, একটা শব্দ দিয়ে আমার মনে হচ্ছে আমি সব বুঝে ফেললাম, আসলে তা নয়। সিন্ডিকেটের বিষয়টাও ওইভাবে চিন্তা করতে হবে, পণ্য ধরে চিন্তা করতে হবে।
এবং তাদের যে অযৌক্তিক যদি কোনো তারা বাজার নিয়ন্ত্রণের জায়গাগুলো, সেখানে সরকার সক্ষমতার সাথে ট্যাকেল করতে হবে, কিন্তু ওইখানে ওই দুর্বলতা দেখছি যে ব্যক্তিগতের সাথে সাথে এঙ্গেজমেন্টটি খুব কম করছেন সরকার। সিন্ডিকেট বিষয়টা যদি নিয়ন্ত্রণ করতে হয়, আমি তো অর্থনীতিতে যারা ক্রিয়াশীল আছেন তাদের সবার সাথে তো যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, কোথায় এটা করা যায়, এই জায়গাগুলোকে উন্নত করা যায়। এখানে ওই চেয়ারে বসে হুমকি দেওয়ার কোনো বিষয় নয়। ওই যে বাট কিছু যে সূচক, এই যেমন শুল্ক কমান্ডো ইত্যাদি, এগুলো একটা সূচক, আরও অনেকগুলো সূচক বের করা প্রয়োজন অ্যাকচুয়ালি, যার মাধ্যমে এটাকে কিছুটা হলেও অ্যাড্রেস করা যেতে পারে। এটা সত্য আমাদের অর্থনীতির অবস্থা খারাপ ছিল, কিন্তু দেখেন যে সেখানেও আমাদের মানুষজন কিন্তু প্রচণ্ড এখানে ভূমিকা রেখেছে। এই যে রেমিটেন্স পাঠানোর বিষয়টা সেই সময় বন্ধ রেখেছিল স্বৈরশাসনের শেষ দিকে, তারপরে আবার দ্বিগুণেই যে রেমিটেন্স ফ্লো বেড়েছে, রপ্তানিরও মোটামুটি সন্তোষজনক পর্যায়ে আছে। তো এখানে আবারও যেটা বলবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সার্বিকভাবে অর্থনীতিতে যারা এঙ্গেজ আছেন, ব্যক্তি খাতের সাথে বড় ধরনের এঙ্গেজমেন্ট যদি না হয়, আমি যদি মাঠ বাস্তবতা না জানি, নিবিড় তথ্য না জানি কোথায় কোন সমস্যা হচ্ছে, এবং আমি যদি সেই পরামর্শগুলোকে সাথে নিয়ে সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নিতে পারি, এখানে অনেকগুলো আছে। এখানে সমন্বয়টা একটা বড় বিষয়, কারণ শুধু অর্থ মন্ত্রণালয়ের কাজ তো এটা নয়, এখানে কৃষি মন্ত্রণালয়ের হয়তো কাজ আছে, শিল্প মন্ত্রণালয়ের কাজ আছে, এখানে আপনার সার্বিকভাবে পুরো উপদেষ্টা পরিষদের কাজ আছে। কারণ আইন শৃঙ্খলা ইত্যাদি উন্নত না হলে আপনার হবে না, লোকজন বিনিয়োগ করতে সাহস পাবে না, কর্মসংস্থান তাহলে তৈরি করা যাবে না। প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজমেন্টটা অন্তর্বর্তীকালীন অনেক গুণ বেশি বাড়ানো দরকার। এখানে এক ধরনের আইদার অনীহা অথবা একটা অনুপস্থিতি দেখতে পাচ্ছি এই মানসিকতার, যে তাদের সাথে আরও বেশি কথা বল, শুধুমাত্র এফবিসিআই প্রেসিডেন্টকে ডেকে একটা কিছু করলাম, অথবা আমি হঠাৎ করে কাউকে ধরলাম, যেটা আবার এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। এই জায়গায় একটু অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন প্রয়োজন। আমাদের যদি বিনিয়োগ বেশি হয় তাহলে আমাদের এখান থেকে রপ্তানি বেশি হবে, তার মাধ্যমে বৈদেশিক মুদ্রা রেমিটেন্স, আমরা যদি আরও অন্যান্য অনেক নতুন নতুন জায়গায় আরও শুধু সস্তা শ্রম নয়, আমাদের একটু উন্নত মানের শ্রমও যদি পাঠাতে পারি, রেমিটেন্সের ফ্লো আরও বাড়বে অ্যাকচুয়ালি। এখানে রিজার্ভের বিষয়গুলো, যে আমাদের যে অপচয়ের জায়গাগুলো যদি আমি বন্ধ করতে পারি, সেটা একটা রিজার্ভ বাড়াবার একটা বিষয় হবে। রিজার্ভ বাড়ানো এটা একমাত্রিক একটা সংকীর্ণ গোল হিসেবে দেখা ঠিক নয়। যেমন এমন যদি হয় যে এই মুহূর্তে যেমন রিজার্ভ যদি হয় যে একটা সন্তোষজনক পর্যায়ে আছে, কিন্তু এটার এই কারণে যদি এটা সন্তোষজনক হয় যে আমি আমদানি কমিয়ে দিয়ে এটাকে ম্যানেজ করছি, তাহলে কিন্তু এই সন্তোষজনক রিজার্ভের কোনো শুভ ফল নাই অর্থনীতির জন্য। কারণ আমি যদি আমদানি না করি তাহলে অর্থনীতি চলবে না, কিন্তু আমার রিজার্ভ ঠিক আছে, তো রিজার্ভ দিয়ে কে কী করবে তাহলে? সো রিজার্ভ বলি বা অন্যান্য যে এগুলো এক একটা সূচক, এটাকে আলাদা করে শুধু রিজার্ভটাই ঠিক করব, এটা কোনো নীতির উদ্দেশ্য হতে পারে না। কর জিডিপি রেশো কম, কিন্তু মানুষ কর ছাড়াও অনেক কিছু দেয়, তার পকেট থেকে কিন্তু অনেক ধরনের চাঁদা চলে যায়, অনেক ধরনের ঘুষ চলে যায়, ওগুলো কিন্তু মানুষের পকেট থেকে, কিন্তু কর হিসাবে সরকারের তহবিলে ঢুকছে না, কিন্তু মানুষের পকেট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। সো সেই অর্থে এমন না যে মানুষ করছে না, এই যে তার যে দেওয়ার বিষয়টা যে পিছিয়ে আছে তা নয়। এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কর প্রশাসনের সংস্কার, অন্যতম। এটার জন্য কিন্তু আসলে দরকার ছিল না, এই যে কর কমিশনের বা একটা রিফর্ম কমিশনের, ঠিক আছে রিফর্ম কমিশন একটা করেছে, তারা রিপোর্ট দিবে, এটার জন্য নির্বাচন পর্যন্ত ওয়েটও করার দরকার নেই। এখনই
এই কর প্রশাসনের সংস্কারের পদক্ষেপগুলো শুরু করা যেতে পারে। এই যে কেন এই কর জিডিপির, কারণ আমাদের মানুষকে উৎসাহিত করার বিষয় আছে কর দেওয়ার জন্য, যে কর প্রশাসনটা মূলত হয়রানিমূলক একটা বাস্তবতা। তাদের ডিসক্রিশনারি ক্ষমতা এত বেশি যে তারা সুস্থভাবে, যে কোনো উদ্যোক্তা সবসময় একটা ভয়ের মধ্যে থাকেন। তখন তারা এদের ঘুষ বা কিছু দিয়ে এটাকে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু সার্বিকভাবে ওই যে করটা হয়তো বাড়ে না। সো এই মুহূর্তে যদি একটা আলোচনা করি, যে সেখানে হচ্ছে এই কর প্রশাসনের খুবই জোরালো সংস্কার এই সময়ের অন্যতম একটা কাজ হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ব্যবসার পরিবেশ, যে ব্যবসার পরিবেশের একটা বিষয় আছে, তার মধ্যে অনেকগুলো বিষয় আছে। আমলাতান্ত্রিক যে কর প্রশাসনের হয়রানি, মানে হয়রানিমূলক অর্থনৈতিক পরিচালনা, ম্যানেজমেন্ট, এটা একটা কারণ যে বিনিয়োগ কমে থাকে। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে যেমন এনার্জি, এই যে বিনিয়োগ করতে হলে তো আমাদের জমি দরকার, আমাদের ইউটিলিটিসগুলো দরকার, আমাদের এনার্জি এগুলো দরকার। এগুলোর যদি নিশ্চয়তা না হয় তাহলে বিনিয়োগ ওইভাবে তৈরি হবে না, এবং এগুলোতে দীর্ঘসূত্রিতার বিষয়গুলো অনেক বেশি। এখানে আমরা যেটা দেখছি যে মানে বিদেশি বিনিয়োগ একেবারেই স্থবির ধরনের। দেশীয় বিনিয়োগ কিন্তু অনেক বিনিয়োগকারীর কিন্তু পয়সা হয়তো আছে, কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী এই মানসিকতা এখন তৈরি করা যাচ্ছে না। আমাদের ইজ অফ ডুইং বিজনেস বলে, মানে এগুলোর সূচক হিসাবে আবার এটাও একটা আমলাতান্ত্রিক আলোচনা হয়ে যায়, যে আমি ঠিক আছে একটা সূচক ঠিক করলাম, কিন্তু দেখা গেল যে যেমন একটা শব্দ খুব চালু আছে আমাদের, সবসময় এটা নিয়ে প্রোগ্রাম হয় যে ওয়ান স্টপ সার্ভিস। এটা নিয়ে হয়তো অনেকে আসলেন, তারপরে দেখা গেলো যে ওয়ান স্টপ সার্ভিসের পেছনে আরও 10টা স্টেপ নিতে হয় অ্যাকচুয়ালি। ওগুলো শুধু ওয়ান স্টপ সার্ভিসের বাস্তবতাটা ওইভাবে নেই। সো এইখানে এই যে ব্যবসার পরিবেশটা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এখানে তো যেটা বললাম যে আমাদের রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা কিন্তু একটা খুব জোরালো এবং কার্যকর আলোচনা এবং যোগাযোগ, এই যে সার্বিকভাবে ব্যবসায়ী মহলের সাথে এটা বজায় রাখাটা খুব জরুরি। এই যে বিপুল পরিমাণ ঋণ রেখে গেছেন শুধু নয়, এই বাক্যটাকে আরেকটু যদি আমি পরিবর্তন করি, আমি বলবো যে বিপুল পরিমাণ অনেকগুলো দুষ্ট ঋণ রেখে গেছেন। শুধু ঋণ নয়, বিপুল পরিমাণ দুষ্ট ঋণ এই অর্থে যে এগুলোর অনেকগুলো প্রজেক্টের সম্ভাব্যতা যাচাই হয় নাই। আপনি জাস্ট জোরালোভাবে ঋণ নিয়ে এই এটা করেছেন, এই একটা প্রকল্প করেছেন, যার থেকে আসলে কোনো অর্থনীতির যে এটার একটা ভূমিকা রাখার কথা সেটা রাখছে না। সুতরাং ওই ঋণটা তখন একটা বোঝা হয়ে যায়। ঋণ সবাই নিতে পারে, ঋণ নিয়ে আমি যদি খুব ভালো করে এটাকে ব্যবহার করে অর্থনীতির পরিধি আরও দ্বিগুণ করে ফেললাম, তখন ওই ঋণ পরিশোধ করতে কোনো সমস্যা থাকে না। এখানে দুষ্ট ঋণের যে বোঝা রেখে গেছেন, এটা অবশ্যই একটা বড় ধরনের চ্যালেঞ্জ যে কোনো সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী যারা আসবেন। এবং এই দুষ্ট ঋণের এগুলো ঋণ এমন যে এগুলো আবার আমি খুব হুট করে আমি দিব না বলার অবকাশ নেই, কারণ আন্তর্জাতিক চুক্তি সাইন হয়েছে, সেখানে আপনি সহজেই যে এগুলো আমি বাদ দিব বলবো ওইটার সুযোগটা নেই। তো এটা একটা কঠিন পরিস্থিতি। সেখানে বড় ধরনের বিষয় হচ্ছে যে এই যে কোথায় এটার একটা ম্যানেজমেন্ট হচ্ছে বড় ইস্যু, এটার যে কোথায় কোনগুলোকে কিছুটা করা যেতে পারে, যেটা বলা যায় যে আইনি মাধ্যমে এটার মোকাবেলা যদি করা যায় সেটা দেখার বিষয় আছে। সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের অর্থনীতিটাকে বেগবান করার মাধ্যমেই এই ঋণের বোঝা পরিশোধের বা এটা কমাবার চেষ্টাটা করতে হবে। অ্যাকচুয়ালি এতদিনে তো শেয়ার বাজারে আস্থা ফিরে আসা উচিত ছিল, কারণ এখানে আমি যেটা বললাম, আপনি প্রথমে প্রশ্ন করেছেন সংস্কার কাজ করছে। একটা বিষয় দেখেছি যে
যেমন স্টক এক্সচেঞ্জের যিনি ছিলেন, অথবা যেটাকে বলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান, যিনি দৃশ্যত এই যে দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসনের একটা সহযোগী ছিলেন, তাকে সরানো হলো। এটা একটা কাজ হয়েছে। এই ধরনের অনেকগুলো সরানোর কাজ হয়েছে। কিন্তু যাদের বসানো হয়েছে, শুধু সে একজন ভালো মানুষ এটাই যথেষ্ট নয়। মানে এখন হচ্ছে ওই যে দায়িত্বে বসেছেন ওইটাকে কার্যকর ভূমিকা রাখতে পারছেন কিনা। শেয়ার বাজারের বিষয়টা একই বিষয়, যে শেয়ার বাজারটা ম্যানেজ করা, এই যে যারা দায়িত্ব পেয়েছেন তারা সঠিকভাবে সিগন্যালসগুলো ঠিকমতো দিতে পারছেন কিনা। এবং এখনও, কারণ একটা কথা সত্যি যে অনেক যারা এতদিন অনৈতিক সুযোগ সুবিধা পেয়েছেন তারা সবাই তো আর চলে যায় নাই, তারা অনেকে আছে, তারা এখনও সুযোগ সুবিধা ভিন্ন। অন্যতম একটা বাস্তবতা বাংলাদেশের একটা দেখা যাচ্ছে যে এই যে ভোল পাল্টানোর একটা সংস্কৃতিও কিন্তু বাংলাদেশে খুব জোরালোভাবে আছে। তো এখানে মূল কথা হচ্ছে যে আপনি শুধুমাত্র দুর্নীতিবাজকে সরালেন, কিন্তু সক্ষমতার জায়গাটা তৈরি করতে যদি না পারেন তাহলে ওটা একটা আংশিক পদক্ষেপই থেকে যাবে। হয়তো প্রতিষ্ঠানের কর্ণধার দুর্নীতি পরায়ণ হিসেবে চিহ্নিত, কিন্তু প্রতিষ্ঠান তো হয়তো চলছে। তাহলে ওখানে বিশ্বের অনেক দেশে উদাহরণ আছে এগুলো কিভাবে সলভ করা যায়, যে আপনার প্রতিষ্ঠানটা যেন চলতে পারে সেটা নিশ্চিত করা, বা যারা এটার কর্ণধার হিসাবে সুযোগ সুবিধা নিয়েছেন তাদেরকে সরিয়ে কিভাবে করা যেতে পারে। তো এটা সার্বিক হচ্ছে একটা অর্থনীতি ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। ওই জায়গায় যে বিষয়টাকে দেখতে হবে, এটাতে অন্য কোনো ম্যাজিক ফর্মুলা নয়। এখানে কেস বাই কেস একটা অ্যাপ্রোচে, এটা ঢালাও একটা সিদ্ধান্তের ব্যাপার নয়, কেস বাই কেস এবং সক্ষম একটা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে বিষয়গুলো সমাধান করতে হবে। সার্বিকভাবে আমি একটা বাস্তবতা দেখছি যে শিক্ষাঙ্গনে আমাদের একটা স্বাভাবিকতা ফিরে এসছে কিনা, শিক্ষার্থীরা এবং শিক্ষকরা একটা সেই অর্থে শিক্ষার বিষয়টাকে প্রাধান্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে চালাতে পারছেন কিনা, এই বিষয়গুলো দেখাটা খুব জরুরি। অ্যাকচুয়ালি কারিকুলাম পরিবর্তন ইত্যাদি এর মধ্যে এটা একটা চলমান প্রক্রিয়া। এখানে দেখার বিষয় আছে এটা কিভাবে, যেটা বললাম এটাও দৃশ্যমান করা খুব দরকার, আলোচনার ভিত্তিতে এটা করা দরকার। বাট শিক্ষক এবং শিক্ষার্থী দুই সম্প্রদায়কে একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একটা বড় প্রয়োজন, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার বলি বা এই যে নতুন সময়কাল যেটা এসছে, এটার মধ্যে কি বুঝাচ্ছে, এটার কোন পর্যায়টা আমি বদলাচ্ছি, আমি মাধ্যমিক শিক্ষাকে ঠিক করছি, প্রাথমিককে, নাকি আমি উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কোনগুলোকে কিভাবে ঠিক করব, এবং আমি শিক্ষককে চালকের আসনে বসাতে পারবো কিনা তাদের দক্ষতা বাড়িয়ে দিয়ে, এবং এই যে শিক্ষা পরিচালনার যে যেমন এসএমসি বলে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ওগুলো অনেকগুলো ছিল একেবারে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং অকার্যকর ধরনের। সো এই যে ঢেলে সাজাও শব্দটা বাদ দিয়ে আমি বলবো যে আমাদের সুনির্দিষ্টভাবে কর্ম পরিকল্পনাগুলো সাজানো প্রয়োজন। তরুণ উদ্যোক্তা সরকার তৈরি করবে না, তরুণ উদ্যোক্তা তৈরি করবে এই যে সামগ্রিকভাবে এই যে ব্যক্তিখাত তারা তৈরি করবে, এবং তরুণ যারা তারা নিজেও নিজ উদ্যোগেও মানে উদ্যোক্তা হওয়ার চেষ্টা। সরকারের যেটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা হচ্ছে পরিবেশটা তৈরি করা, এবং যেখানে নীতি সহযোগগুলো দেওয়া দরকার, যেখানে বিনিয়োগের সহযোগগুলো করা দরকার, সেই জায়গায় তাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে মাঠে আসা দরকার। সরকার কর্মসংস্থান তৈরি করে না, সরকার উদ্যোক্তা তৈরি করে না, সরকার পরিবেশটা তৈরি করে, এবং পরিবেশটা সঠিকভাবে তৈরি করতে পারছে কিনা সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। এখানে বৈষম্যের বিষয়টা তো খুব বেশি এসেছিল,
বৈষম্যহীন অবশ্যই, কিন্তু বৈষম্যহীন পাশাপাশি এটা বলতে হবে যে সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের একটা অবসান হওয়াটা দরকার। একই সাথে আমি দেখতে চাই যে যেখানে একটা সহিষ্ণু সমাজ এটা খুব প্রয়োজন। আমাদের একটা সক্ষম রাষ্ট্র দরকার। রাষ্ট্রের অনেক অক্ষমতা আমরা দেখতে পেরেছি, যদিও স্বৈরশাসন ছিল, কিন্তু রাষ্ট্রের যেমন বৈদেশিক নীতি বলি, অনেক কিছুতে অনেক ধরনের অক্ষমতা ছিল। সক্ষম রাষ্ট্র চাই। একই সাথে আমি উচ্চ মূল্যবোধের বিকাশও চাই। ওই ধরনের একটা সমাজ চাই যেখানে, যেটা বললাম, যেখানে প্রতিটি নাগরিক একটি মর্যাদার আসনে নিজেকে ভাবতে পারবে, সে প্রাত্যহিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক বা প্রাতিষ্ঠানিক জীবন, যেভাবে হোক, এবং আমরা বিচার এবং ইনসাফ এগুলো নিশ্চিত করতে পারছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।